ভিডিও শুরুতে একটা ছোট্ট প্রশ্ন, না এর উত্তর দিতে পারলে আমার তরফ থেকে কোনো পুরস্কার ডেফিনেটলি নেই। এই ফ্রান্স টিমটাকে আটকানোর ক্ষমতা কার রয়েছে? অবশ্যই জানিও। নাকি ফ্রান্স এসেছে শুধুমাত্র ভিনি ভিডি ভিসি করার জন্য? এলাম, দেখলাম আর জয় করলাম। গতবার হয়নি, এইবার ওয়ার্ল্ড কাপ আমাদের হাত থেকে নেওয়ার মতো ক্ষমতা কারোর নেই। কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তিনটে ম্যাচ নিয়ে কথা বলবো। সকালের মেক্সিকো ইকুয়েডর ম্যাচ, রাত্রিরের নরওয়ে ভার্সেস আইভরি কোস্টের ম্যাচ এবং মাঝরাত্রিরে ফ্রান্স ভার্সেস সুইডেন ম্যাচ, যেটা আমার কাছে সব থেকে এন্টারটেনিং ম্যাচ লেগেছে। হ্যাঁ, অবভিয়াসলি নরওয়ে আইভরি কোস্ট ম্যাচও ভালো লেগেছে। প্রথমে বলবো মেক্সিকো ইকুয়েডর ম্যাচটা। দেখো, মেক্সিকো অ্যাজ এ ফেভারিট নেমেছিল। 1986 ওয়ার্ল্ড কাপের পর এই প্রথমবার তারা নক আউটে কোনো ম্যাচ জিতলো এবং মেক্সিকোর এই টিমটাকে দেখে ভালো লাগছে, কারণ তারা গ্রুপ স্টেজে 3-3 করেছিল, সেখান থেকে তারা নকআউটে এসেছিল। এরপর তাদের মুখোমুখি হতে পারে ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডের ম্যাচ রয়েছে ডিআর কঙ্গোর সাথে। তো ডিআর কঙ্গোকে ডিআর বলে হয়তো টাটা বাই বাই ইংল্যান্ড করে দেবে। মেক্সিকো ইংল্যান্ড ম্যাচটা একটা এক্সাইটিং ম্যাচ হতে যাচ্ছে। মেক্সিকো ঘরের মাঠে ফুটবলটা খেলছে, সমর্থন একদম পুরো দমে রয়েছে এবং অবশ্যই অ্যাজ আ টিম, অ্যাজ আ ইউনিট খুব ডিসিপ্লিনড একটা স্কোয়াড লাগছে। লাস্ট অব্দি ফাইট করছে, নিজেদের মোমেন্টামকে ধরে রাখছে। ইংল্যান্ডের জন্য এত ইজি ম্যাচ কিন্তু হবে না মেক্সিকো ম্যাচটা। তো ইকুয়েডারকে 2-0 গোলে হারিয়েছে। ম্যাচের মধ্যে সেই অর্থে মশলা খুব বেশি ছিল না। ইকুয়েডার তাদের লিমিটেশন ওয়াইজ চেষ্টা করেছে, কারণ তারা একটু তেতে ছিল, বিকজ দে বিট জার্মানি ইন দেয়ার গ্রুপ স্টেজ ম্যাচ। তো কোথাও মনে হয়েছিল যে তারা মেক্সিকোকেও বিট করে দিতে পারে, বাট না, মেক্সিকো যেভাবে ফর্মে রয়েছে, মেক্সিকো যে মেন্টালিটির মধ্যে রয়েছে, ইকুয়েডরের জন্য গোটা ম্যাচের মধ্যে মনে হয়নি যে খুব সহজ কিছু ব্যাপার তৈরি হতে পারে যে ইকুয়েডর মেক্সিকোকে বিট করতে পারে। ম্যাচটা খুব মানে এন্টারটেনিং বা দেখার মতো কিছু না, আমি পুরো ম্যাচ দেখিও নি, টু বি অনেস্ট। দ্বিতীয় যে ম্যাচের কথা বলবো, যে ম্যাচটা রাত্রিরে আমি মানে চেটেপুটে উপভোগ করেছি, নরওয়ে ভার্সেস আইভরি কোস্টের ম্যাচ। একদিকে হালান্ড এবং উল্টো দিকে ডেমন্ডে থেকে শুরু করে আমাদ ডিয়ালো অবধি। এবং এই যে নরওয়ের জার্নি, 1998 ওয়ার্ল্ড কাপের পর আবারও নরওয়ে ওয়ার্ল্ড কাপের মঞ্চে এসেছে। এই টিমটাতে প্রচুর এমন প্লেয়াররা রয়েছে, ইনক্লুডিং আর্লিং হ্যালান্ড, যারা 1998-এ জন্মায়নি। মানে তারা যখন জন্মেছে তাদের দেশ অলরেডি ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে, এবং তারপর থেকে তারা যখন বড় হয়ে আস্তে আস্তে ফুটবল শিখছে, ফুটবল খেলছে, দেশের হয়ে খেলছে, লটস অফ গোল স্কোর করছে, তখন তারা দেখছে তাদের দেশ কিন্তু ওয়ার্ল্ড কাপে যেতে পারছে না। ফাইনালি 2026-এর ওয়ার্ল্ড কাপে তারা এসে হাজির হয়েছে এবং গ্রুপ স্টেজে তাদের মুখোমুখি হয়ে গেল ফ্রান্স, সেনেগালের মতো বড় বড় টিম। বাট তারপরেও তারা গ্রুপ সেকেন্ড হয়ে নকআউটে এলো। নকআউট আবার আইভরি কোস্টের মতো একটা খুবই ডিসিপ্লিনড ডিফেন্সিভ একটা টিম, যারা সহজে বিট হতে চায় না এবং তাদের অ্যাটাকে যথেষ্ট ছন্দ রয়েছে, সেরকম একটা টিমের এগেনস্টে ম্যাচ। সেই ম্যাচে 1-0 গোলে এগিয়ে যাওয়া, একটা লম্বা সময় অবধি লিড ধরে রাখা, এবং তারপর আমাদ ডিয়ালোর ওই লেভেলের কামব্যাক, এবং তারপর গোটা ম্যাচের মধ্যে লিটারেলি যাকে খুঁজে পাওয়া যায়নি, সেই আর্লিং হ্যালান্ড দ্য মেশিন শেষ মুহূর্তে জয়সূচক গোলটা আনলো। এবং অসাধারণ একটা ট্যাপিং ফিনিশ, মানে আমি অসাধারণই বলবো যে এমন একটা ফিনিশ করেছে, এমনভাবে গোল খেয়েছে। আইভরি কোস্টের গোলকিপার ফোফানা মোটামুটি তার বাকি যতদিন না সে ওয়ার্ল্ড কাপে আসছে, ওই গোল কনসিডটাকে সে মনে রাখবে। কারণ আইভরি কোস্টকে দেখে মনে হয়েছিল, বিশেষ করে আমাদের রিয়ালো নামার পর মনে হয়েছিল যে আইভরি কোস্ট কিন্তু ম্যাচের মধ্যে শুধুমাত্র ফিরবে না, হয়তো ম্যাচের উইনারও বার করে নিয়ে চলে যাবে। ইভেন একটা একটা পজিশনে এসে মনে হয়েছিল ম্যাচটা হয়তো এবার এক্সট্রা টাইমের দিকে যাবে, কিন্তু না। নরওয়ে যে ধরনের প্রিপারেশন নিয়ে নেমেছে, বা নরওয়ে যে ধরনের প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে এসেছে, সেখানে তারা ব্রাজিলের জন্য অপেক্ষা করছিল। এবং এখানে একটা ফান ফ্যাক্ট বলে রাখা দরকার যে 1998 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল কিন্তু গ্রুপ স্টেজে এই নরওয়ের কাছে হেরে গেছিল। বাট হ্যাঁ, ব্রাজিল সেবার ফাইনালে গেছিলো, ফাইনালে গিয়ে সেই বিতর্কিত বিভিন্ন বিষয় এবং ফ্রান্সের কাছে 3-0 গোলে হেরে যাওয়া। কিন্তু নরওয়ে যতবার ব্রাজিলের মুখোমুখি হয়েছে একবারও কিন্তু হারেনি। 4টে ম্যাচ এখনো অবধি অফিসিয়ালি খেলা হয়েছে, যার মধ্যে দুবার নরওয়ে জিতেছে। তার মধ্যে 1998 ওয়ার্ল্ড কাপের সেই 2-1-এর একটা ফেমাস ম্যাচ রয়েছে, এবং আরও একটা ম্যাচ নরওয়ে জিতেছে, ইন্টারন্যাশনাল একটা ফ্রেন্ডলি, এবং দুটো ম্যাচ ফ্রেন্ডলি কিন্তু ড্র হয়েছে। তো নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে কিন্তু এখনো অবধি আনবিটেন। এবং এইবারে যে ব্রাজিলের স্কোয়াড রয়েছে, ডেফিনেটলি কামব্যাক তো করেছে, ভালো লাগছে, আমরা আশায় বুক বেঁধে রয়েছি। কিন্তু নরওয়ে এমন একটা টিম,
তারা এত বছর পর ওয়ার্ল্ড কাপে এসেছে, তাদের পাওয়ার অনেক কিছু রয়েছে, তারা যা কিছু এখান থেকে পাবে সবটা তাদের ক্যাবিনেটে যাবে, কিন্তু তাদের হারানোর কিছু নেই। তারা এখান থেকে শুধুমাত্র গেন করতে এসেছে, কোনো লস কিছু করতে আসেনি। এই রকম একটা টিম, এবং যারা মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে, ফ্যানেদের কি সাপোর্ট মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা আলাদা এনভায়রনমেন্ট নরওয়ে ফুটবলাররা ক্রিয়েট করছে ম্যাচের শেষে, যে ভাইকিং আমরা দেখছি, সবটাই কিন্তু কোথাও ওদেরকে আলাদা মোটিভেট করে রাখবে, ওদেরকে আলাদা চার্জড আপ করে রাখবে। এবং যে হাঙ্গারটা ওদের মধ্যে রয়েছে, যেটাতে আমি বললাম নরওয়ে ব্যাপারটা শুরু করার সময়, যে এই টিমের ম্যাক্সিমাম প্লেয়ার্স তারা কিন্তু 1998 ওয়ার্ল্ড কাপের পর জন্মেছে। তো তাদের একটা বিরাট খিদে রয়েছে যে আমরা এমন কিছু করব যেটা নরওয়ের ফুটবল ইতিহাসে কিন্তু লেখা থাকবে, যেটা এর আগে নরওয়ের কোনো স্কোয়াড করতে পারেনি। তো সেরকম একটা টিমের এগেনস্টে ব্রাজিল, যাদের কাছে পাহাড় প্রমাণ চাপ রয়েছে, প্রমাণ করার, ফিরে আসার, জেতার, চ্যাম্পিয়ন হবার, এভরিথিং, পুরো প্রেশার রয়েছে, গোটা বিশ্ব ফুটবল তাদের দিকে তাকিয়ে রয়েছে, তখন কিন্তু সেই ম্যাচ এত ইজি হয় না। সেই ম্যাচ কিন্তু নেক টু নেক ফাইট হবে, চরম উত্তেজক ম্যাচ হবে। আইভরি কোস্টের জন্য আমার ডেফিনেটলি খারাপ লেগেছে, কারণ ন্যাচারালি আফ্রিকান টিমগুলো কি হয়, প্রিপারেশন ওদের ভালো হয়, সব কিছু হয়, কিন্তু মাঠে এসে আলটিমেট তারা কিন্তু সেই লেভেলে সাকসেসটা শো করতে পারে না, যেটা গতবার মরক্কো করেছিল, বা তার আগে ঘানা টানা টুকটাক নাইজেরিয়া মাঝে মাঝে করেছিল। কিন্তু রেগুলার বেসিস এই যে কোথাও একটা ভালো কিছু করা পোটেন্সিয়াল থাকলেও সেটা কিন্তু মাঠের মধ্যে রিফ্লেক্ট হয় না। সো নরওয়ের জন্য বেস্ট উইসেস থাকলো। ব্রাজিল ম্যাচ কীরকম হয় দেখার অপেক্ষা আমরা সবাই থাকবো। নাও দ্য থার্ড ম্যাচ, যে ম্যাচটাকে আমি চরম উপভোগ করেছি, যে ম্যাচটা দেখে যখন ভোর 4:30-র সময় হালকা ঘুমোতে যাচ্ছি, তখনও মনে হচ্ছে না যে কি আই অ্যাম টায়ার্ড। কারণ ফ্রান্স যেভাবে ফুটবলটা খেলেছে, এমনই একটা দৃষ্টিনন্দন পারফরমেন্স, যেখানে মনে হচ্ছে যে ফুটবল খেলার থেকে বোধহয় ইজি জিনিস গোটা পৃথিবীতে আর কিছু নেই। একজন শিল্পী, তাকে যদি ক্যানভাস দিয়ে দেওয়া হয়, রং তুলি দিয়ে দেওয়া হয়, তিনি যেভাবে একটা আর্টকে ফুটিয়ে তোলেন, ফ্রান্সের ফুটবলাররা মাঠের মধ্যে, ওই সবুজ মাঠের মধ্যে যেন আর্টকে ফুটিয়ে তুলছিলেন। সেখানে ডিফেন্স থেকে, মাঝমাঠ থেকে, ফরওয়ার্ড লাইন অবধি এত সুন্দর বোঝাপড়া, এত সুন্দর তালমেল, নিজেদের মধ্যে এত সুন্দরভাবে কন্ট্রোল একটা গেমকে তারা করতে পারছে, এটা দেখে কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ, অ্যাটলিস্ট আমরা লাকি যেরকম একটা টিমকে আমরা এনজয় করছি ওয়ার্ল্ড কাপে। এবং সেই ম্যাচ দেখতে বসে মনে হচ্ছে বারবার, এবং দেখো ফ্রান্সকে গ্রুপ স্টেজে দেখেও মনে হয়েছে যে হু উইল বিট দেম, কারা আটকাবে, কারা হারাতে পারবে ফ্রান্সের এই টিমটাকে। ডিভাস্টেটিং লাগছে, গতবারের থেকে আরও বেটার লাগছে। যে জায়গাগুলোতে খামতি ছিল সেই জায়গাগুলো দিদিয়ের দেশও মেরামত করে এত সুন্দরভাবে তিনি কভারড আপ করে দিয়েছেন যে বলার মতো কিছু নেই। এই ফ্রান্স টিম যদি নিজেরা কোনো ব্লান্ডার না করে, উল্টো দিকে খুব সুপার ন্যাচারাল শক্তি ছাড়া এই ফ্রান্স টিমকে কিন্তু হারানো খুবই টাফ। আমি আবারও রিপিট করছি, যদি নিজেরা ব্লান্ডার না করার, উল্টো দিকে কোনো সুপার ন্যাচারাল শক্তি যদি না আসে, এই ফ্রান্সকে হারানো এত ইজি হবে না। তুমি আপফ্রন্ট দেখে নাও, মাইকেল ওলিসে ভাই কি লেভেলের ফুটবলটা খেলছে। বার্কোলাকে কালকে যে পাসটা দিল, মানে ওই জায়গা থেকে একটা পাস দেওয়া যায়, ওই জায়গা থেকে একজন ম্যানকে খুঁজে নেওয়া যায়, এই আইকিউটাই জাস্ট একটা অন্য লেভেলের। কোনোদিন দেম্বেলে খেলছে, এমবাপে তো গোল্ডেন ফর্মে রয়েছে, 18টা ওয়ার্ল্ড কাপ ম্যাচে 18টা গোল, হি ইজ ক্রিয়েটিং রেকর্ডস। কেউ বলবে ও রেকর্ড ভাঙছে, না 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 না, এমবাপের রেকর্ড বানাচ্ছে। এবং এমবাপে বোধহয় এইবারে মেসিকে বলবে যে দাদা, যতগুলো গোল করার আছে করে নাও, ফাইনাল অবধি দরকার হলে চলো, যত খুশি গোল করে নাও, কারণ রেকর্ড ভেঙে রেকর্ড গড়তে আমার মজাই লাগবে। অ্যান্ড রিমেম্বার, জাস্ট এটা কিন্তু এমবাপে থার্ড ওয়ার্ল্ড কাপে এসে 18টা মাত্র ম্যাচ, ফাইনাল অবধি যদি যায়, এখনও তার মানে 4খানা ম্যাচ বাকি রয়েছে। রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, 4টে ম্যাচ তো অবশ্যই পাওয়ার ম্যাক্সিমাম চান্স রয়েছে ফাইনাল অবধি গেলে। কোথায় শেষ করবে এই ওয়ার্ল্ড কাপের পর কেউ জানি না আমরা। এবং থ্যাঙ্কফুলি যদিও ফিট থাকে, যদি পারফরমেন্সের টপ লেভেলে থাকে, আরও 2টো তো মিনিমাম ওয়ার্ল্ড কাপ খেলবে, ইফ নট 3। তাহলে সেখানে যে গোলটালিতে এমবাপে রিচ করবে, সেটাকে ভাঙার মতো প্লেয়ার সামনের দিকে কে আসবে, সেই নিয়ে কিন্তু ডাউট থেকে যায়। অনেকে হয়তো হ্যালান্ডের নাম বলবে, কিন্তু হ্যালান্ড অ্যান্ড এমবাপে অলমোস্ট সেম এজের কিন্তু প্লেয়ার। তো কোথাও হ্যালান্ডের জন্য ইজি হবে না যে যদি পরের আরও 2টো ওয়ার্ল্ড কাপও খেলে বা 3টে ওয়ার্ল্ড কাপও খেলে, যে গোল ট্যালিতে এমবাপে গিয়ে রিচ করবে সেটা হ্যালান্ডের পক্ষে ভাঙার। তো কে হবে সেই প্লেয়ার যে ভাই এমবাপের রেকর্ডকে ভাঙবে? ওর রেকর্ড তৈরি করতে এসেছে। এবং কালকে যেটা আরও করেছে সেটা হচ্ছে নকআউটে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে 10খানা গোল।
এর আগে রোনাল্ডো নাজারিওর ছিল 8টা গোল, সমান ট্যালিতে ছিল আগের ওয়ার্ল্ড কাপের ফাইনালে 3টে গোল করে, মানে হ্যাট্রিক করে। এই ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32-তে এসে কালকে প্রথম গোল করে সেই রেকর্ড ভেঙেছে। 10টা গোল করে একটা আলাদা অ্যাচিভমেন্টে পৌঁছে গেছে। আরও যদি 4টে ম্যাচ খেলে তো বুঝতে পারছো কোথায় গিয়ে পৌঁছবে। তো টোটাল যা কিছু রেকর্ড রয়েছে এই ফ্রান্স টিমটা বানাচ্ছে, ভাঙছে, প্লেয়াররা বানাচ্ছে, ভাঙছে, এবং দিদিয়ের দেশও কোচ হিসাবে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে সব থেকে বেশি ম্যাচ জেতা কোচ হয়ে গেছেন। তো এই টিমটা, আমি আবারও বলছি, এরা অন্য কিছু করতে এসেছে, এরা রেকর্ড আর ভাঙতে আসেনি, এরা রেকর্ড তৈরি করতে এসেছে। এবং ডিভাস্টেটিং শুধুমাত্র লাগছে না, যেটা বললাম যে কোথাও একটা দৃষ্টিনন্দন লাগছে, যে হ্যাঁ ডিভাস্টেশন একটা অন্য ব্যাপার, যে অপোনেন্টকে ছিঁড়ে খেয়ে নেওয়া সেটা তো রয়েছে, কিন্তু তার বাইরে যে কোথাও আর্টিস্টিক ফুটবলটা রয়েছে, যে পোয়েট্রিটা ফ্রান্সের এই টিমটা মাঠের মধ্যে দেখাচ্ছে, সেখানে আমার অন্ততপক্ষে মনে হচ্ছে যে ফ্রান্স বোধহয় এইবারে ওয়ার্ল্ড কাপ নিয়েই বাড়ি যাবে, যেটা তারা করতে পারেনি গতবার। 8বারে কিন্তু তারা সেটা করবেই, এবং যদি করে ফেলে তাহলে কিন্তু তারা 3টে ওয়ার্ল্ড কাপে পৌঁছে যাবে। আর্জেন্টিনার যে ট্যালি রয়েছে সেটাকে ম্যাচ করবে, এবং অবশ্যই ব্রাজিলের পর আরও একটা দেশ হিসাবে পরপর 3টে ওয়ার্ল্ড কাপে যাওয়া এবং 2টো ওয়ার্ল্ড কাপ ফাইনাল জেতার রেকর্ডকে কিন্তু তারা ধরতে পারবে। কি মনে হয় ফ্রান্সটি এই টিমটাকে নিয়ে, ফ্রান্সের এই সাকসেস নিয়ে, ফ্রান্সের এই ফর্ম নিয়ে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। আমার যা কিছু বক্তব্য ছিল আমি বললাম। হ্যাঁ, অবশ্যই ফ্রান্স কিন্তু এরপর মিট করবে প্যারাগুয়েকে, যে প্যারাগুয়ে অলরেডি জায়ান্ট কিলার জার্মানিকে হারিয়েছে। কিন্তু সেই প্যারাগুয়ে কি ফ্রান্সকে আটকাতে পারবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।